আসসালামু আলাইকুম। আজ 31 মে 2024 শুরু করছি চেঞ্জ টিভি প্রতিদিনের গল্প অনুষ্ঠান। দর্শক, আপনাদের সঙ্গে রয়েছে আমি এস.জে. রতন। শুরুতেই সংবাদ শিরোনাম। যোগ্যতার মূল্যায়ন পেলেন সাংবাদিক নাইমুল ইসলাম খান। আমেরিকার প্রবাসী বাঙালিদের প্রতি তসলিমা নাসরিনের ক্ষোভ। যুদ্ধবিরতি নিয়ে শক্ত অবস্থানে হামাস। এবার বিস্তারিত। প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রেস সচিব হচ্ছেন দৈনিক আমাদের নতুন সময়ের এমিরিটাস এডিটর নাইমুল ইসলাম খান। শিগগির এই সিদ্ধান্তের বিষয়ে একটি প্রজ্ঞাপন জারি হবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে এই বিষয়ে প্রজ্ঞাপন জারির জন্য জনপ্রশাসন মন্ত্রণালয়কে চিঠি দেওয়া হয়েছে বলে এক কর্মকর্তা নিশ্চিত করেছেন। নাইমুল ইসলাম খান বৃহস্পতিবার রাতে গণমাধ্যমকে জানান, তাকে এখনো নিয়োগ দেওয়া হয়নি, তবে তাকে প্রধানমন্ত্রীর প্রেস সচিব হিসেবে নিয়োগের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব বরাবর প্রধানমন্ত্রীর কার্যালয়ের পরিচালক প্রশাসন এ.কে.এম. মনিরুজ্জামান স্বাক্ষরিত এক চিঠিতে বলা হয়, দৈনিক আমাদের নতুন সময়ের ইমেরিটাস এডিটর মোহাম্মদ নাইমুল ইসলাম খানকে প্রধানমন্ত্রীর মেয়াদকাল পর্যন্ত অথবা তার সন্তুষ্টি সাপেক্ষে প্রধানমন্ত্রীর প্রেস সচিব পদে সচিব পদমর্যাদায় ৭৮,০০০ টাকা নির্ধারিত বেতন ও সরকারি অন্যান্য সুবিধাদি সহ চুক্তিভিত্তিক নিয়োগ প্রদানের বিষয়টি যথাযথ কর্তৃপক্ষ কর্তৃক অনুমোদিত হয়েছে। প্রেস সচিব পদে চুক্তিভিত্তিক নিয়োগের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের অনুরোধের কথাও এতে বলা হয়েছে। তবে রাষ্ট্রপতির চূড়ান্ত অনুমোদনের পর জনপ্রশাসন মন্ত্রণালয় নিয়োগ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করলে নাইমুল ইসলাম খানের নিয়োগ চূড়ান্ত হবে। নাইমুল ইসলাম খান ১৯৫৮ সালের ২১ জানুয়ারি কুমিল্লায় জন্মগ্রহণ করেন। তার বাবা নুরুল ইসলাম খান ছিলেন রাজনীতিবিদ ও আইনজীবী। কুমিল্লা জিলা স্কুল থেকে এসএসসি পাশ করেন নাইমুল। পরে ঢাকা বিশ্ববিদ্যালয়ে গণযোগাযোগ ও সাংবাদিকতায় স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। ২০০৭ সালে তিনি মিডিয়া স্টাডিজ বিভাগের অধ্যাপক হিসেবে স্ট্যামফোর্ড ইউনিভার্সিটিতে যোগ দেন। টেলিভিশনের টক শোতে আলোচনার জন্য নাইমুল ইসলাম খান ব্যাপক সমাদৃত। এছাড়া তিনি দৈনিক আজকের কাগজ, দৈনিক ভোরের কাগজ ও দৈনিক আমাদের সময় পত্রিকার সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন। আমাদের অর্থনীতির সম্পাদক নাসিমা খান মন্টি তাঁর স্ত্রী। গত ১০ মার্চ প্রধানমন্ত্রীর সাবেক প্রেস সচিব প্রবীণ সাংবাদিক ইহসানুল করিমের মৃত্যুর পর থেকে পদটি শূন্য ছিল। অন্যদিকে প্রধানমন্ত্রীর উপপ্রেস সচিব হাসান জাহিদ তুষারের নিয়োগ বাতিল হয় বুধবার। সিনিয়র সাংবাদিকদের কেউ কেউ বলছেন, দীর্ঘদিন ধরেই নাইমুল ইসলাম খান আওয়ামী লীগ ও প্রগতিশীলদের পক্ষে বুদ্ধিবৃত্তিক লড়াই করে যাচ্ছেন। অনেক পরে হলেও প্রধানমন্ত্রী শেখ হাসিনা যোগ্যতার মূল্যায়ন করেছেন। নির্বাসিত বাংলাদেশি নাগরিক তসলিমা নাসরিন তার ফেসবুক পেজে আমেরিকান বাঙালি মুসলমানদের প্রতি ক্ষোভ উগরে দিয়েছেন। বৃহস্পতিবার এক স্ট্যাটাসে তিনি লেখেন, আমেরিকায় বাংলাদেশি অভিবাসীদের মধ্যে উদার এবং মুক্ত চিন্তায় বিশ্বাসী মানুষ যে নেই তা নয়, আছে, তবে সবচেয়ে বেশি আছে সংকীর্ণ মনা, রক্ষণশীল, মৌলবাদী, ধর্মান্ধ। পুরুষেরা স্ত্রী কন্যাদের বোরখা পরতে বাধ্য করছে, নিজেরাও বারবার মসজিদে দৌড়াচ্ছে। বাংলাদেশের হিন্দুরা যারা স্থায়ীভাবে আমেরিকায় বাস করছে তারা সুদৃশ্য মন্দির গড়ে তুলছে এবং সাধ মিটিয়ে পূজা অর্চনা করছে। তিনি আরও লিখেছেন, যে মানসিকতা নিয়ে বাংলাদেশ থেকে তারা বেরোয়, কোনো উন্নত আর সভ্য দেশে দীর্ঘকাল বাস করার পর তাদের মানসিকতা কি সামান্য উন্নত হয়? তারা কি আগের চেয়ে সভ্য হয় আরও? বাক স্বাধীনতায় বিশ্বাস করা শেখে? তারা কি আগের চেয়ে বেশি উদার, আগের চেয়ে বেশি মানবিক হতে পারে? এসবের উত্তর কিন্তু একটি, না, অধিকাংশই পারে না। অধিকাংশের সেই চেষ্টা নেই। তাই হালাল দোকানে ভরে যায় বাঙালি এলাকা, মাথায় টুপি আর টাকনুর ওপর পাঞ্জাবি পরা লোকের সংখ্যা বাড়তে থাকে, নিকাব পরা নারী এবং শিশুর সংখ্যা বাড়তে থাকে। ধর্মান্ধের সংখ্যা বাড়ে। যারা বিশ্বাস করে তাদের ধর্ম অন্য সব ধর্মের চেয়ে শ্রেষ্ঠ, বিশ্বাস করে মোহাম্মদ আতা এবং তার দল টুইন টাওয়ার গুড়িয়ে দিয়ে চমৎকার কাজ করেছে। কেউ কেউ তো এমনও স্বপ্ন দেখে যে মুসলমানে ভরে গেছে পাশ্চাত্যের দেশগুলো, পৃথিবীটা শুধু মুসলমানের পৃথিবী হয়ে উঠেছে। ঝিনাইদহ ৪ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনার হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে গ্রেপ্তার ৩ জনকে প্রথম দফা রিমান্ড শেষে আবারও রিমান্ড চাওয়া হবে। ৩ জন হলেন শিমুল ভুইয়া ওরফে শিহাব ওরফে ফজল, মোহাম্মদ ভুইয়া ওরফে আমানুল্লাহ সাইদ, তানভীর ভুইয়া ও শিলাস্তি রহমান।
শুক্রবার ডিবির ওয়ারী বিভাগের অতিরিক্ত উপপুলিশ কমিশনার শাহিদুর রহমান এসব তথ্য জানিয়েছেন। তিনি বলেন, এমপি আনার হত্যাকাণ্ডে জড়িত গ্রেপ্তার 3 জনকে আজ আদালতে তোলা হবে। 8 দিনের রিমান্ড চাওয়া হবে। যে পর্যন্ত তাদের কাছ থেকে পর্যাপ্ত তথ্য না পাওয়া যাবে সে পর্যন্ত তাদের জিজ্ঞাসাবাদ করা হবে। এর আগে 12 মে ভারতের পশ্চিমবঙ্গে যান এমপি আনোয়ারুল আজিম আনার। সেদিন সন্ধ্যা 7টার দিকে কলকাতায় তার পারিবারিক বন্ধু গোপাল বিশ্বাসের সঙ্গে দেখা করতে যান। পরের দিন 13 মে চিকিৎসক দেখাতে হবে জানিয়ে দুপুর 1:41 গোপালের বাড়ি থেকে বের হন আনার। সন্ধ্যায় ফিরবেন বলেও জানান তিনি। পরে বিধান পার্কের কাছে কলকাতা পাবলিক স্কুলের সামনে থেকে ট্যাক্সিতে উঠেছিলেন তিনি। চলে যাওয়ার পর সন্ধ্যায় আজিম তার বন্ধু গোপালকে জানান তিনি দিল্লি যাচ্ছেন এবং সেখানে পৌঁছে তাকে ফোন করবেন। পরে তার সঙ্গে ভিআইপিরা আছেন জানিয়ে বন্ধু গোপালকে ফোন না দেওয়ার জন্য সতর্ক করেছিলেন। গত 15 মে হোয়াটসঅ্যাপে পাঠানো বার্তায় এমপি আনার বন্ধু গোপালকে জানান তিনি দিল্লি পৌঁছেছেন এবং ভিআইপিদের সঙ্গে আছেন, তাকে ফোন করার দরকার নেই। একই বার্তা পাঠান বাংলাদেশে তার ব্যক্তিগত সহকারী রৌফের কাছেও। 17 মে আনারের পরিবার তার সঙ্গে যোগাযোগ করতে না পেরে গোপালকে ফোন করেন। ওই সময় তারা গোপালকে জানান তার সঙ্গে যোগাযোগ করতে পারছেন না তারা। পরিবারের পক্ষ থেকে ওই দিন ঢাকায় থানায় অভিযোগ করা হয়। এরপর থেকে এমপি আনারের খোঁজ পাওয়া যায়নি। 20 মে এমপি আনারের খোঁজ করতে গিয়ে ভারতীয় কর্তৃপক্ষ তার মোবাইল লোকেশন ট্র্যাক করে। তারা জানতে পারে কলকাতায় বন্ধুর বাড়ি থেকে বের হওয়ার পর তার মোবাইলের লোকেশন একবার পাওয়া গিয়েছিল সেখানকার নিউ মার্কেট এলাকায়। এরপর 17 মে তার ফোন কিছুক্ষণের জন্য সচল ছিল বিহারে। পরে বুধবার 22 মে ভারতের এনডিটিভির খবরে বলা হয় কলকাতার নিউ টাউনের সঞ্জীভা গার্ডেন্সের একটি ফ্ল্যাটে এমপি আনারকে খুন করা হয়েছে। বেশি করে আলু খান, ভাতের ওপর চাপ কমান, এরকম একটি স্লোগান একসময় বেশ জনপ্রিয় হয়েছিল। কেননা তখন চাল, ডাল ও অন্যান্য সব সবজির তুলনায় আলুর দামটাই কম ছিল। তবে সেই প্রেক্ষাপট এখন অনেকটাই পাল্টে গেছে। বাজারে যে আলুর দাম থাকতো সবসময় 20 থেকে 25 টাকা, সেই আলুই এখন সবকিছু ছাপিয়ে 60 টাকা কেজিতে বিক্রি হচ্ছে। শুক্রবার রাজধানীর বাড্ডা এলাকার একাধিক বাজার ঘুরে আলুর দামের এই চিত্র দেখা গেছে। গত 27 ফেব্রুয়ারিতেও ঢাকার বিভিন্ন বাজারে 30 টাকা কেজিতে আলু বিক্রি হয়েছে। এরপর ঈদ উল ফিতরের পর থেকেই বাড়তে শুরু করে দাম। 3 মাসের ব্যবধানে বর্তমানে সাধারণ ডায়মন্ড আলুর দাম প্রতি কেজি 60 টাকা। অলিগলির দোকানপাটে কোথাও আবার এই আলুই বিক্রি হচ্ছে 65 টাকা কেজিতে। এছাড়া লাল গোল আলু 70 টাকা এবং জাম আলু, খ্যাত লাল ও লম্বা আলুর কেজি 80 টাকা ছাড়িয়েছে। ক্রেতারা বলছেন কারসাজি করে বাজারে আলুর সংকট দেখিয়ে কেজিতে 5 থেকে 10 টাকা পর্যন্ত বাড়িয়ে বিক্রি করছেন বিক্রেতারা। বিপরীতে খুচরা ব্যবসায়ীদের দাবি বাজারে আলুর সংকট থাকায় নতুন করে দাম বেড়েছে। পার্শ্ববর্তী দেশে আলুর বাড়তি দামের কারণে আমদানিও কমে গেছে। বাজার করতে আসা মোহাম্মদ আল আমিন নামের এক শিক্ষার্থী বলেন বাজারে প্রায় প্রতিটি পণ্যেরই দাম ঊর্ধ্বমুখী, যে কারণে মাসের খাবার খরচ বেড়েছে প্রায় অর্ধেক, কিন্তু আমাদের আয় তো বাড়েনি। 2টি টিউশনি করিয়ে আগে যা পেতাম এখনো তাই পাই, কিন্তু যেভাবে সবকিছুর দাম বাড়ছে তাতে আমাদের মতো মানুষদের কিছুই কিনে খাবার উপায় নেই। তিনি বলেন খরচ কমানোর জন্য আগে অন্যান্য সবজির চেয়ে আলুটাই বেশি খেতাম, এখন দেখি অন্য সবকিছুর চেয়ে আলুর দামই বেশি। তাহলে আমরা এখন খাবো কি? এবার খুব জরুরি 1 মিনিট জানাচ্ছেন ইউনেস্কো ক্লাব পুরস্কার বিজয়ী সাংবাদিক আমিরুল মোমিনিন মানিক। খুব জরুরি 1 মিনিটে প্রত্যেককে আমন্ত্রণ। আমরা অনেক সময় বলে থাকি যে আমি কেন এটা করলাম। আপনি যদি কোনো ভুল করে থাকেন, ভুল করে ফেলেন, তাহলে এই ভুল করার পর হাহুতাশ করে কোনো লাভ নেই, বরং ভুল থেকে শিক্ষা নিন। এই ভুল যেন আর না হয় সেই প্রচেষ্টা করে সামনের দিকে এগিয়ে যান। কারণ আপনি যদি বারবার ভুলের চিন্তাটা পুনরাবৃত্তি করেন তাহলে নতুন কাজে উদ্যম পাবেন না, এগিয়ে যেতে পারবেন না। সেই জন্যে ভুল হয়ে গেলে ভুল থেকে শিক্ষা নিয়ে নতুন কাজে নতুন দীক্ষায় দীক্ষিত হয়ে ঝাঁপিয়ে পড়তে হবে, তাহলেই জীবন এগিয়ে যাবে। সবাই ভালো থাকুন, শুভেচ্ছা নিরন্তর। সিকিম থেকে মাত্র 150 কিলোমিটার দূরে একাধিক অত্যাধুনিক J-20 যুদ্ধবিমান মোতায়েন করেছে চীন। যুদ্ধবিমানগুলো আয়তনে অত্যন্ত ছোট, সহজে রাডারে ধরা পড়ে না। অতি শক্তিশালী রাডার হলে এবং দূরত্ব খুব বেশি না হলে তবেই ধরা পড়ে। ভূ রাজনৈতিক পরিস্থিতি বিশ্লেষণকারী সংস্থা অল সোর্স অ্যানালাইসিস সম্প্রতি কৃত্রিম উপগ্রহের তোলা ছবি প্রকাশ করেছে, যাতে সিকিমে ভারত সীমান্তের অদূরে চীনা বিমান ঘাঁটিতে অত্যাধুনিক যুদ্ধবিমান মোতায়েন থাকতে দেখা গেছে।
কৃত্রিম উপগ্রহের তোলা একাধিক ছবি মিলিয়ে দেখে বোঝা গেছে গত 27 মে যুদ্ধবিমানগুলো সেখানে এসে পৌঁছায়। এর আগে চীনের শিগাৎসে বিমান ঘাঁটিতে একটি মালবাহী বিমানও চোখে পড়ে। সেখানে মোতায়েন থাকা বিমান সেনাদের প্রয়োজনীয় সরঞ্জাম এবং জিনিসপত্র ওই বিমানের মাধ্যমেই সরবরাহ করা হয় বলে ধারণা অল সোর্স অ্যানালাইসিসের। একটি সর্বভারতীয় সংবাদ মাধ্যমের পক্ষ থেকে বিষয়টি নিয়ে ভারতীয় বিমান বাহিনীর সঙ্গে যোগাযোগ করা হয়েছিল। বিষয়টি সম্পর্কে অবগত থাকলেও সিকিমের অদূরে যে 20 যুদ্ধবিমান মোতায়েন নিয়ে কিছু জানাতে রাজি হয়নি তারা। তবে ভারত সীমান্তে হঠাৎ অত্যাধুনিক যুদ্ধবিমান মোতায়েন করল কেন সেই নিয়ে প্রশ্ন উঠছে। বিশেষ করে ভারতের পশ্চিমবঙ্গের হাসিমারা থেকে শিগাৎসে বিমান ঘাঁটির দূরত্ব যখন মাত্র 290 কিলোমিটারেরও কম। এমনিতেই লাদাখ এবং অরুণাচল নিয়ে চীনের সঙ্গে সীমান্ত সংঘাত রয়েছে ভারতের। চীনের মোকাবেলা করতে ফ্রান্সে তৈরি রাফাল যুদ্ধবিমান ভরসা হয়ে উঠেছে ভারতের। মোট 36টি রাফাল কিনতে চুক্তি করেছিল ভারত, যার মধ্যে 8টি এই মুহূর্তে আলাস্কায় আমেরিকার সঙ্গে মহড়া দিচ্ছে। হিন্দু নারী এবং মুসলমান পুরুষের মধ্যে বিবাহ আদৌ বৈধ নয়। ইসলামী আইনে এই ধরনের বিবাহকে বৈধতা দেওয়া হয়নি। একটি মামলায় এমনটাই জানালো ভারতের মধ্যপ্রদেশ রাজ্যের হাইকোর্ট। আদালতের কাছে নিরাপত্তা চাওয়া যুগলের আবেদনও খারিজ করে দেওয়া হয়েছে। ওই যুগল 1954 সালের বিশেষ বিবাহ আইনে অন্তর্ধর্মীয় বিবাহের স্বীকৃতি চেয়েছিলেন। তাতে সম্মতি দেয়নি আদালত। মধ্যপ্রদেশ হাইকোর্টের বিচারপতি গুরপাল সিংহ আহলুওয়ালিয়ার পর্যবেক্ষণ, বিশেষ বিবাহ আইন অনুসারে কোনো মুসলিম যুবকের সাথে হিন্দু তরুণীর বিয়ে হলেও ইসলামী আইনে ওই বিবাহকে অনিয়মিত বলে উল্লেখ করা হবে। কারণ ইসলামী আইন অনুসারে কোনো মুসলমান পুরুষ যদি এমন কোনো নারীকে বিয়ে করেন যিনি অগ্নি কিংবা মূর্তি পুজো করেন, তাহলে ওই বিয়ে বৈধ নয়। বিশেষ বিবাহ আইনে বিয়ে হলেও ইসলামী আইনে তা অনিয়মিত। বিয়ের স্বীকৃতি এবং যথোপযুক্ত নিরাপত্তা চেয়ে আদালতের দ্বারস্থ হয়েছিলেন এক হিন্দু নারী এবং মুসলমান যুবক। নারীটির পরিবার এই বিয়ের বিরোধিতা করেছে। তাদের বক্তব্য, এই বিয়ে হলে সমাজ তাদের দূরে সরিয়ে দেবে। বিয়ের আগে নারী বাড়ি থেকে গয়নাগাটি নিয়ে গিয়েছেন বলেও অভিযোগ। এবার ফিলিস্তিন প্রসঙ্গ। এবার ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্রের স্বীকৃতি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ইউরোপের দেশ স্লোভেনিয়া। দেশটির সংসদ অনুমোদন দিলেই বিষয়টি কার্যকর হবে। বিষয়টি নিশ্চিত করেছেন দেশটির প্রধানমন্ত্রী রবার্ট গোলোব। এক সংবাদ সম্মেলনে রবার্ট গোলোব বলেন, ফিলিস্তিনকে স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে তার সরকার। এবার এই সিদ্ধান্ত কার্যকর করতে দেশটির পার্লামেন্টের অনুমোদনের প্রয়োজন পড়বে। আগামী মঙ্গলবার পার্লামেন্টে এই বিষয়ে ভোটাভুটি হবে। তবে ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী ইসরায়েল কাজ মনে করছেন স্লোভেনিয়ার পার্লামেন্টে ফিলিস্তিনের স্বীকৃতির বিষয়টি অনুমোদন পাবে না। সামাজিক মাধ্যম এক্সে এক পোস্টে তিনি বলেন, আমি আশা করি স্লোভেনিয়া সরকারের এই সুপারিশ প্রত্যাখ্যান করবে দেশটির পার্লামেন্ট। এর আগে গত 28 মে ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্রের স্বীকৃতি দেয় স্পেন, আয়ারল্যান্ড ও নরওয়ে। ইউরোপীয় ইউনিয়নের 27 সদস্য দেশের মধ্যে সুইডেন, সাইপ্রাস, হাঙ্গেরি, চেক প্রজাতন্ত্র, পোল্যান্ড, স্লোভাকিয়া ও বুলগেরিয়া আগেই এই স্বীকৃতি দিয়েছে। একই পথ অনুসরণ করার ঘোষণা দিয়েছে মাল্টাও। এদিকে ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্রের স্বীকৃতি দেওয়ার বিষয়টি বিবেচনা করছে বলে জানিয়েছে যুক্তরাজ্য ও অস্ট্রেলিয়াও। আর ফ্রান্স বলছে, এই স্বীকৃতি দেওয়ার জন্য এখন সঠিক সময় নয়। অপরদিকে ইসরায়েলের ঘনিষ্ঠ মিত্র যুক্তরাষ্ট্র ও জার্মানির ভাষ্যমতে একমাত্র আলোচনার মাধ্যমেই ইসরায়েল ফিলিস্তিন দ্বিরাষ্ট্রীয় সমাধান সম্ভব। এখন পর্যন্ত ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিয়েছে জাতিসংঘের সদস্য 147টি দেশ। এর মধ্যে চলতি বছর অর্থাৎ 2024 সালে সবশেষ স্বীকৃতি দিয়েছে বাহামা, ত্রিনিদাদ অ্যান্ড টোবাগো, জামাইকা অ্যান্ড বারবাডোজ, স্পেন, নরওয়ে ও আয়ারল্যান্ড। ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হামাস জানিয়েছে, গাজায় ইসরায়েলের আগ্রাসন অব্যাহত থাকলে তারা আর কোনো পরোক্ষ আলোচনায় অংশ নেবে না। তবে ইসরায়েল যদি গাজায় হামলা বন্ধ করে তবে তারা বন্দি বিনিময় সহ পূর্ণ চুক্তি করতে রাজি। বন্দি বিনিময় এবং যুদ্ধবিরতি নিয়ে নতুন করে আলোচনার উদ্যোগ গ্রহণ করার প্রেক্ষাপটে বৃহস্পতিবার এক বিবৃতিতে হামাস এই সুস্পষ্ট ঘোষণা দেয়। গাজা পরিচালনাকারী হামাসের সাথে কাতার, মিশর ও যুক্তরাষ্ট্র বন্দি বিনিময় ও যুদ্ধবিরতি আলোচনায় বর্তমানে অচলাবস্থার সৃষ্টি হয়েছে। হামাস চলতি মাসের প্রথম দিকে একটি যুদ্ধবিরতি চুক্তি মেনে নিলেও ইসরায়েল তা গ্রহণ না করায় সমঝোতা হয়নি। এছাড়া আন্তর্জাতিক বিচার আদালত আইসিজে এর রাফায় হামলা বন্ধ করার নির্দেশ দেওয়ার পরও ইসরায়েল সেখানে ভয়াবহ আক্রমণ চালিয়ে যাচ্ছে। হামাস জানায়, তারা আলোচনার সময় যথেষ্ট নমনীয়তা প্রদর্শন করেছে। তারা ইতিবাচক মনোভাব নিয়ে আগের রাউন্ডের আলোচনায় যোগ দিয়েছিল।
তারা 6 মে যুদ্ধবিরতি প্রস্তাব মেনেও নিয়েছিল। হামাসের বিবৃতিতে বলা হয়, হামাস এবং ফিলিস্তিনি গ্রুপগুলো আমাদের জনগণের ওপর আগ্রাসন, অবরোধ, দুর্ভিক্ষ ও গণহত্যা অব্যাহত থাকার পরও অব্যাহতভাবে আলোচনা চালিয়ে যাওয়ার নীতি গ্রহণ করতে পারে না। এতে বলা হয়, আজ আমরা আলোচকদের আমাদের পরিষ্কার অবস্থান জানিয়ে দিয়েছি যে দখলদাররা যদি গাজায় আমাদের জনগণের বিরুদ্ধে এই যুদ্ধ ও আগ্রাসন বন্ধ করে, তবে আমরা ব্যাপক ভিত্তিক বিনিময় চুক্তি সহ পূর্ণ সমঝোতা করতে রাজি। আগের আলোচনাগুলোতে বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয় অমীমাংসিত ছিল। হামাস বারবার বলে আসছিল যে তারা স্থায়ী যুদ্ধবিরতির নিশ্চয়তা, গাজা থেকে ইসরায়েলি বাহিনীর পূর্ণ প্রত্যাহার এবং বাস্তুচ্যুতদের বিনা বাধায় বাড়ি ঘরে ফিরে যাওয়ার ব্যবস্থা করা ছাড়া কোনো চুক্তি গ্রহণ করবে না। ইসরায়েল হামাসের দাবিগুলোকে অগ্রহণযোগ্য হিসেবে অভিহিত করে বলেছে তারা হামাসকে গাজা থেকে উৎখাত করতে চায়। গত 7 অক্টোবর হামাস ইসরায়েলের ভেতর থেকে 240 জনের বেশি লোককে ধরে আনে। ইসরায়েল এরপর গাজায় হামলা শুরু করে। এতে 36,000-এর বেশি লোক নিহত হয়। আর ইসরায়েলি হামলায় গাজার বেশিরভাগ এলাকা ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। গত নভেম্বরে ইসরায়েল ও হামাসের মধ্যকার প্রথম রাউন্ড আলোচনায় প্রায় 100 বন্দীকে মুক্তি দেয় হামাস। দর্শক, শেষ করছি প্রতিদিনের গল্পের আজকের গল্প। changetv.press বাংলাদেশের ইউটিউব জার্নালিজমের অগ্রদূত। ভিজিট করুন এর ওয়েবসাইট www.changetv.press, ইউটিউব youtube.com/changetvpress এবং সাবস্ক্রাইব করুন চ্যানেলটি। নিয়মিত লাইক, কমেন্ট ও শেয়ার করে আপডেট রাখুন নিজেকে। ভালো থাকুন, নিরাপদে থাকুন, শুভেচ্ছা নিরন্তর।